নিভি এক সময় যার জীবনে ছিল হাজারো স্বপ্ন, কিন্তু একটি ভয়ঙ্কর ঘটনার পর মুহূর্তের মধ্যেই তার পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যায়। দিন যত গড়াতে থাকে ততই যেন সে ডুবে যেতে থাকে গভীর হতাশার অন্ধকারে। চোখের জল আর অসহ্য যন্ত্রণা ছাড়া যেন তার জীবনে আর কিছুই অবশিষ্ট থাকে না। ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে তার জীবনে আসে এক অনাথ ছেলে। সেই ছেলেটি ধীরে ধীরে নিভিকে আবারও বাঁচতে শেখায়, হাসতে শেখায় আর বিশ্বাস করায় জীবন এখনো শেষ হয়ে যায়নি। এক সময় নিভি আবারও প্রেমে পড়ে, আবারও নতুন স্বপ্ন দেখতে শুরু করে, কিন্তু ভাগ্য যেন তার সুখ এক মুহূর্তেও সহ্য করতে পারে না। হঠাৎ করেই আরো একটি বড় ঝড় এসে তার সাজানো পৃথিবীটাকে আবারও তছনছ করে দিয়ে যায়। কি সেই ঝড়? কে এই অনাথ ছেলে? শেষ পর্যন্ত কি নিভি তার ভালোবাসাকে ফিরে পাবে, নাকি আবারও সবকিছু হারিয়ে ফেলবে? একের পর এক অপ্রত্যাশিত টুইস্ট, হৃদয় ছোঁয়া আবেগ আর বারবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ানোর সাহসের এক অসাধারণ গল্প নিয়ে তৈরি চেন্নাই লাভ স্টোরি মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। এটা এমন একটি গল্প যা শেষ হওয়ার পরেও অনেকক্ষণ আপনার মনে গেঁথে যাবে এবং হয়তো জীবনকে নতুন করে ভাবাতে বাধ্য করবে। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। ট্রেনের মধ্যে নিভি নামের একটি মেয়ে খুব মনমরা হয়ে বসে আছে। সে তার জীবন নিয়ে অতীতে কল্পনা করতে শুরু করে। মহা ধুমধামে মেয়েটির বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। হঠাৎ করেই খবর আসে অজয় অর্থাৎ বড়মশাই আসবে না বিয়েতে। সে এই বিয়েটাই করতে চাচ্ছে না। এই কথাগুলো তার এক আঙ্কেলের মাধ্যমে তাকে নিবিড়ের কাছে বলতে পাঠিয়েছে। সব কথা শুনে এক মুহূর্ত দেরি না করে নিবিড় দ্রুত অজয়ের সাথে দেখা করতে চলে যায়। অজয় ব্যাগপত্র গুছিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা দুজনে গ্রাজুয়েশন শেষ করার পরে মেয়েটি চেন্নাই আর ছেলেটি ব্যাঙ্গালোরে ফিরে আসার কথা ছিল, কারণ তারা জানতো দূরে গেলেও কখনো প্রকৃত ভালোবাসা আলাদা হয় না। এসব কথা মনে করেই মেয়েটি অজয়কে জিজ্ঞেস করে, কি সমস্যা? আমরা এখনো আমাদের লাইফে সেটেলড হতে পারিনি, এই ব্যাপারটা নিয়ে কি তুমি দুশ্চিন্ত? তাহলে আমি আমার বাবা মায়ের সাথে কথা বলি, দরকার হয় আমি ব্যাঙ্গালোরে কোথাও চাকরি খুঁজে নেব না হয়। অজয় বলে, কারণ হচ্ছে জু আমার কলিগ, ও আমাকে অনেক কাজে সহায়তা করেছে। জানি না কেন ওকে আমি পছন্দ করতে শুরু করেছি। এই বিষয়টা আমি ওকে এই মুহূর্তে বলতেও পারছি না। সত্যি বলতে আমি নিজেও বুঝতে পারিনি কখন আমি ওর প্রতি দুর্বল হতে শুরু করেছি। তবে এই কনফিউশনের মধ্যে আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি না। আমি চাচ্ছি এই মুহূর্তেই ধোঁকাবাজিটা বন্ধ করতে। আমি দুঃখিত। নিবি বলে, এই কথা তুমি কি করে বলতে পারো? আমাদের ভালোবাসা কাহিনী প্রায় 3 বছর ধরে চলছে। এতটা সময় পর তুমি এমন কথাটা বলতে পারলে? আমি তো তোমাকে ছাড়া তোমার জায়গায় অন্য কারো কথা কল্পনাও করতে পারি না। যাই হোক, আমি বুঝতে পারছি বিষয়টা। এটা একটা কনফিউশন, কোনো ব্যাপার না, ম্যানেজ করে নেব আমি। তুমি একটু বসো, আমরা ডিসকাস করি। এ ব্যাপারে না হয় মিটিয়ে নেব। তবে অজয় কোনো কথা শুনে না। সে তার মতো করে ভালোবাসাটাকে এখানেই মাটি চাপা দিয়ে চলে যায়। এই ঘটনার পর নেভি পুরোপুরি ভেঙে পড়ে যায়, যার জন্য তারা এই স্থান ছেড়ে চেন্নাইতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। একই ট্রেনে দেখা যায় আরেকজন দেবদাসকে। তার পারুল তাকে ধোঁকা দেওয়ার কারণে সে লাল পানি খেয়ে যাচ্ছে। নিভিও নিজের কষ্টটা কিছুটা কমাতে লোকটির কাছ থেকে লাল পানি নিয়ে একাধারে খেতে শুরু করে। অনেকটা পথ জার্নি করার পর নিভি নিজ গন্তব্যে ফিরে আসে। তার খুব কাছের বান্ধবী হচ্ছে শিরি, যার কাছে নিভি আবারও লাল পানি খাওয়ার ব্যবস্থা করে দিতে বলে। তাই তো বন্ধুরা মিলে নিভিকে লাল পানি খাওয়াতে চেন্নাই শহরের একটা সি বিচের পাশে যায়। সেখানে নতুন একজন ক্যারেক্টারকে দেখানো হয়, যার নাম হচ্ছে স্টিফেন শঙ্কর। সে মোটামুটি ডিরেক্টর হওয়ার জন্য অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে। তাই সচরাচর ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছে এমন সব ব্যক্তিদের স্টিফেন শঙ্কর তার নিজের গড়া কাহিনী বলতে শুরু করে। তবে এখন পর্যন্ত তার কাহিনী কারো হৃদয় স্পর্শ করতে পারেনি, যার জন্য সে ডিরেক্টর হতে পারেনি। এই বিষয়টা নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির ছেলেখেলাদের ইমপ্রেস করতে গিয়ে একজন লোকের সাথে তার ঝগড়া লেগে যায়। কৌতূহলবশত নিবিড় ফ্রেন্ডসরা তাকে ডেকে নিয়ে ঝগড়ার কারণটা জানতে চায়। স্টেফেন তার জীবনী সম্পর্কে অনবরত সবকিছু বলতে থাকে। এই ছেলেগুলোর মধ্যে সুরিয়া নামের একটি ছেলে আবার সিনেমার প্রতি প্রচুর ভক্ত। সে স্টেফেনকে রিকোয়েস্ট করে বসে, যদি কখনো সে একজন বড় ডিরেক্টর হতে পারে তাহলে যেন পরবর্তীতে সে তাকেও কোনো মুভির ক্যারেক্টার হিসেবে যুক্ত করে নেয়, কারণ ছেলেটির সেই ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার খুব ইচ্ছে রয়েছে। এই সুযোগের সদ্ব্যবহার করে স্টেফেন এই শহরে থাকার জন্য সুরিয়ার কাছে রিকোয়েস্ট করে বসে। প্রথমে এই ব্যাপারটা তাদের আর সকল বন্ধুরা মানতে না চাইলেও ভেতরে ভেতরে তারা আলোচনা করে, যদি স্টেফেন তাদের সাথে থাকে তাহলে তাকে দিয়ে না হয় ফ্রি সার্ভিস হিসেবে ঘরের টুকিটাকি কাজ করিয়ে নেবে। তাই সকল বন্ধুরা এই ব্যাপারে রাজিও হয়ে যায়। তাই তো সেই মুহূর্ত থেকে স্টেফেন নিভি আর তার বন্ধুদের সাথে থাকতে শুরু করে। নিভি অনেকটা সময় যাওয়ার পরেও মানসিকভাবে এখনো দুর্বল রয়েছে। পরিবার থেকে তাকে কেউ ফোন করলে তাদের সাথে সে কথা বলে না।
স্টিফেন এদিকে ডিরেক্টর হওয়ার জন্য প্রতিদিন নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে তারও কোনো পথ হচ্ছে না। একই ফ্ল্যাটে থাকা সত্ত্বেও স্টিফেন নিভির সাথে কথা বলতে চাইলেও নিভি তাকে পাত্তাই দিত না। সবাই সবার সাথে ক্লোজলি আর ফ্রি মাইন্ডে হাসি খুশি ভাবে চললেও নিভি যেন একাকিত্বতায় দিন কাটাতে থাকে। এক কথায় নিভি বর্তমানে সে তার দুনিয়াতেই অনবদ্যভাবে যেন আটকে রয়েছে। একদিন সুরিয়া তার নিজস্ব ক্যামেরা দিয়ে স্টিফেনকে ব্যবহার করতে দেয়। সেই ক্যামেরার মধ্যে স্টিফেন নিবির বিয়ের ছবিগুলো দেখতে পায়। এই মুহূর্তে নিবির ঘরের মধ্যে কিছু ভাঙার আওয়াজ টের পাওয়া যায়। স্টিফেন দরজা কিছুটা ফাঁক করলে নিভিকে দেখতে পায়। নিভি অঝোরে কান্না করে যাচ্ছে। ঘরের দেয়ালে ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে নিভি তার প্রাক্তনের কাছে ধোঁকা খেয়েছে। স্টিফেন তখন কথা না বাড়িয়ে চলে যায়। ভোরবেলা নিভি তার প্রাক্তন তাকে ছেড়ে দেওয়ার স্বপ্ন দেখেই ঘুম ভেঙে যায়। ঘরের চারিপাশে খেয়াল করলে বুঝতে পারে আজ তার রুমের মধ্যে কেউ প্রবেশ করে রুমটা পরিষ্কার করেছে। রুমের দেওয়ালে একটা কাগজে লেখা ছিল, এগিয়ে যাওয়া মানে ভুলে যাওয়া নয়, বরং সামনে এগিয়ে চলা। ভালোবাসা ব্যর্থ হতেই পারে, কিন্তু জীবন তো চলতেই থাকবে। এইসব দেখে নিভি রেগে বাইরে এসে সকলের উপর চেঁচামেচি করতে শুরু করে। এই কাজটা কে করেছে এই ব্যাপারে জানতে চাই সে। সুরিয়া বুঝতে পারে এই কাজটা স্টিফেন করেছে, যার জন্য এই সত্য প্রকাশ হলে নিভি তাকে এক চুলও ছাড় দিয়ে কথা বলবে না। এই জন্য ব্যাপারটা সামলাতে সুরিয়ার সম্পূর্ণ দোষ নিজের ঘাড়ে তুলে নেয়। তবে বোকা স্টিফেন এই টেকনিকটা না বুঝেই সুরিয়াকে বলে ফেলে, আরে ভাই, যা করেছি আমি করেছি, তুমি কেন ক্রেডিট ডেবিট একাই নিয়ে নিচ্ছ? নিবি রেগে বলে, আমি অনেক আগে থেকেই দেখছি তুমি আমাকে নানাভাবে বিরক্ত করার চেষ্টা করছো। আর তোমার কি করে সাহস হয় আমার অনুমতি ছাড়া আমার রুমে প্রবেশ করার? তোমার কোনো অধিকার নেই আমার পার্সোনাল লাইফে ইনভলভ হওয়ার। স্টিফেন বলে, আমি তো শুধুমাত্র তোমার মন ভালো করার চেষ্টা করছিলাম। নিবি বলে, তোমাকে এখানে থাকতে দেয়া হয়েছে বলে তুমি ভেবে নিও না তুমি আমাদের মধ্যেই একজন। তুমি তোমার সীমাবদ্ধতার মধ্যে থাকবে। আর সুরিয়া, তোকে তো প্রথমেই দোষারোপ করা উচিত রাস্তা থেকে এক অনাথকে তুলে এনে আমাদের বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য, যার মধ্যে কিনা ন্যূনতম ভদ্রতা বোধ নেই। এইসব কথায় স্টিফেন অনেকটা কষ্ট পায়। ঘরে এসে একটা ব্রেসলেট হাতে নিয়ে সে তার অতীতের কথা কল্পনা করতে শুরু করে। ছোটবেলায় তার অভিভাবক এই ব্রেসলেট হাতে ধরিয়ে দিয়ে রাস্তায় ফেলে রেখে গিয়েছিল তাকে। এইখান থেকে এক অনাথ আশ্রমের কর্মী তাকে উদ্ধার করেছিল। যাই হোক, নিবি প্রায় সময় ধরে মুখ ঢেকে লাল পানি ক্রয় করত। আজকেও ঠিক সেম কাহিনী করেছে। হঠাৎ করে লক্ষ্য করে ওই পথ দিয়ে স্টিফেন বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে। তাই তো নিবি তাকে অফার করে আজ তারা দুজনেই একসাথে বাড়ি ফিরবে। তবে স্টিফেন কোনো কথার উত্তর না দিয়ে মন খারাপ করে সামনের দিকে এগিয়ে চলে যায়। রাতের বেলা সকল বন্ধুরা একটা 5 স্টার হোটেলে ডিনার করতে যায়। সেখানে নিবি খেয়াল করে খুব নামকরা একজন ডিরেক্টর সাহেব পাশের টেবিলে মিটিং করছেন। বর্তমানে তিনি চলচ্চিত্র প্রযোজনা করছেন। হঠাৎ করে নিভি ডিরেক্টরের কাছে গিয়ে তার সাথে পরিচিত হয় আর তার মুভির ব্যাপারে খুব প্রশংসা করে। সুযোগ বুঝে বলে ফেলে, আমার একজন পরিচিত ব্যক্তি আছেন যিনি আপনার মতোই একজন ডিরেক্টর হওয়ার চেষ্টা করছেন। যদি আপনি তাকে একটা সুযোগ দিতেন তাহলে আশা করছি তার জন্য এটা একটা বড় ধরনের সাহায্য হয়ে দাঁড়াবে। পাশ থেকে বডিগার্ড এসে বলে, স্যার এখন খুব গুরুত্বপূর্ণ মিটিং এ আছেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। নিভিও তার কথা মতো একাধারে অনেকক্ষণ ধরে মিটিং শেষ হওয়ার না পর্যন্ত অপেক্ষা করতে শুরু করে। এই বিষয়টা দেখে ডিরেক্টর নিভির সাথে কথা বলার ইচ্ছা পোষণ করে। আর এইদিকে দেখা যায় যার জন্য সুপারিশ করা হচ্ছে সেই ব্যক্তি ছবি দেখে দেখে কপি করে মাথায় আইডিয়া নিয়ে নিজের ছবি কাহিনী তৈরি করছে। যখন বুঝতে পারে রুমের মধ্যে অন্য সদস্যরা প্রবেশ করতে শুরু করেছে, তখনই আস্তে করে টিভিটা বন্ধ করে দেয়। যখনই দেখতে পারে নিভি সেই রুমে প্রবেশ করছে, স্টিফেন সাথে সাথে চেয়ার ঘুরিয়ে উল্টো দিকে তাকিয়ে বসে পড়ে। নিভি তাকে উদ্দেশ্য করে বলে, ডিরেক্টরদের দোষ দেওয়া বন্ধ করে যদি তোমার মধ্যে সত্যি প্রতিভা লুকিয়ে থাকে তাহলে কাল সকালে নিজের কাহিনী শুনিয়ে এটা প্রমাণ করে দেখাও। তোমার প্রতিভা তুমি সকলের মাঝে তুলে ধরো, এই 4 দেয়ালের মধ্যে বন্দী থেকো না। এই বলেই লোকেশন দিয়ে নিভে চলে যায়। স্টিফেনের চোখে মুখে যেন অন্যরকম খুশির ছাপ। সে দ্রুত তার লিখিত খাতাগুলোর মধ্য থেকে একটা খাতা খুঁজে বের করে। সবচেয়ে ভালো মুভির স্ক্রিপ্টটা আবারও পড়তে শুরু করে। পরদিন সকালে যথাসময়ে সেই অফিস কক্ষে স্টিফেন চলে যায়। অফিস কক্ষে স্টিফেনকে কিছুক্ষণ বসতে বলা হয়। এরপর একজন কর্মচারী এসে তাকে 1 কাপ চা দিয়ে যায়। স্টিফেন প্রথমে ভুলবশত ভেবে নেয় হয়তোবা এই চাটা তাকে নিয়ে গিয়ে ডিরেক্টরের কাছে যেতে হবে। তবে কর্মচারী বলে এটা তাকে খাওয়ার জন্য দেয়া হয়েছে। এ কথায় স্টিফেন অনেকটা আবেগে আপ্লুত হয়ে যায়, কারণ এই প্রথমবার তাকে কেউ স্যার বলে সম্বোধন করেছে আর আদরের সহিত 1 কাপ চা খেতে দিয়েছে। পরক্ষণে স্টিফেন ডিরেক্টরের সাথে দেখা করে। কিছুক্ষণ পর সিন চলে আসে বন্ধুদের কাছে। বন্ধুরা স্টিফেনের চোখ মুখ দেখে বলে ওঠে, তোমাকে দেখে তো মনে হচ্ছে ডিরেক্টর তোমার কাছে খুব বেশি খুশি হয়ে গিয়েছে। স্টিফেন বলে, আমার কাহিনী শুনে ডিরেক্টর সাহেব আমাকে জঘন্য বলে সিকিউরিটি গার্ড দিয়ে বের করে দিয়েছে। তবে তাতে কি হবে, আমি আজকে অনেক খুশি, কারণ আজকে আমি প্রথমবার একজন বড় ডিরেক্টরের কাছে গিয়ে আমার কাহিনীটা বলতে পেরেছি।
এতেই আমি অনেক খুশি। এটা নিয়ে আমি আগামী 9 থেকে 10 দিন খুব ভালোই থাকবো। আমি এই শহরে কিভাবে এসেছিলাম জানো? একজন ব্যক্তির উপর আমি ভরসা করে এই চেন্নাই শহরে এসেছিলাম। সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করত। আমি তার কাছে 2 দিন থেকেছিলাম। তৃতীয় দিন এসে দেখি তার বাড়ির বাইরে আমার ব্যাগ ফেলে রেখেছে সে, আর দরজায় তালা দিয়ে রেখেছে। আমি তার নাম্বারে ফোন করলে বুঝতে পারি সে আমার নাম্বারটাও ব্লক করে রেখেছে। রেলওয়ে স্টেশনে যে কম্পার্টমেন্ট সাইট রয়েছে সেখানে আমি রাতে ঘুমাতাম। আমার কাছে যে সামান্য পরিমাণ টাকা ছিল ওটা 1 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যায়। এই মুহূর্তে আমাকে কোনো না কোনো কাজ খুঁজে নিতেই হতো। তবে কাজ খুঁজে নিলে আমি সিনেমা জগতে ঢোকার পরবর্তীতে কোনো সুযোগই পেতাম না। আমার এমনও হয়েছে টানা 2 দিন না খেয়ে থাকতে হয়েছে। 2 দিন ধরে কিছু না খাওয়ার জন্য আমার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। কিন্তু তবুও যাই ঘটুক না কেন আমি চলচ্চিত্রে থাকতে আর সিনেমা বানাতে চেয়েছিলাম। আমার পিঠে এমন একটা জায়গায় যেখানে আমি হাত পৌঁছাতে পারতাম না, সেই স্থানে যন্ত্রণাদায়ক একটা ফোড়া দেখা দিল। যতদিন যাচ্ছিল ততই এটা বড় হচ্ছিল। আমি এর চিকিৎসা করাতে চেয়েছিলাম, কিন্তু হাসপাতালে যাওয়ার মতো টাকাই আমার ছিল না। আমি লাল ইটগুলো টুকরো করে আমার পিঠে লাগিয়ে দিয়েছিলাম। ব্যথাটা ছিল অসহ্য যন্ত্রণাদায়ক। তখন আমার মনে হলো যে আমি এখানে আর হয়তো টিকতে পারবো না এবং আমার চলে যাওয়াই উচিত। ঠিক এই মুহূর্তে তোমাদের সাথে দেখা হয়ে গেল। তোমরা হয়তো জানো না আমার জীবনে তোমাদের স্থান কতটা গুরুত্বপূর্ণ। স্পেশালি নিভি ম্যাডাম, আপনি যেদিন আমাকে প্রচুর বকাবকি করেছিলেন আমার অনেকটা কষ্ট লেগেছিল। তবে পরে বুঝতে পারলাম আপনি তো ঠিকই বলেছেন। আসলেই তো আমার না আছে ঘর, না আছে পরিবারের মানুষ। তাই আপনি আমাকে অনাথ বলে তো খুব একটা ভুল করেননি। তবে যখন আপনি আমার স্বপ্ন পূরণের জন্য এত বড় চেষ্টা করলেন তখন আমার হৃদয়ের উচ্চতর জায়গায় আপনি সম্মানিত হলেন। একটা কথা ফিক্সড ভাবে জেনে রাখুন, আজকের পর থেকে আপনার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবেন। আমি আমার সাধ্যমতো আপনার ইচ্ছে পূরণের চেষ্টা করব। এখন থেকে আপনি যদি আমার দিকে ভবঘুরের কুকুরের মতোও তাকান, আমি কখনো আপনার পাশ ছাড়বো না। এখন থেকে আপনি আমার কাছে দেবতার সমান, আর আমি আপনার প্রাণপ্রিয় ভক্ত। এসব কথা শুনে নিভি সেই স্থান থেকে চলে যেতে গেলে স্টেফেন তার পায়ের ধুলো নেয়, আর এই মুহূর্তে চারিপাশের লাইটিং জ্বলে ওঠে। স্টেফেন মুচকি হেসে ওঠে। পরদিন থেকে স্টেফেনের কাজের দায়িত্ব অনেক গুণ বেড়ে যায়। সকালবেলা দোকান থেকে ঠেলাঠেলি করে ম্যাডামের পছন্দের লাল পানি ক্রয় করে নিয়ে বাড়িতে তার রুমে রেখে দেয়। ম্যাডামের খাওয়া দাওয়ার ব্যাপারে খুব খেয়াল রাখে সে। এমনকি খাওয়া শেষ করে উঠতে গেলে স্টেফেন হাত ধোয়ার জন্য পানির বাটিটাও তার কাছে এনে দেয়। সন্ধ্যায় ম্যাডামকে মশা কামড়ালে স্টেফেন কামান নিয়ে মশাকে মারতে যুদ্ধে নেমে যায়। একদিন তো নিভির হাত কেটে যায়। স্টিফেন পুরো ঘর তল্লাশি করেও ফার্স্ট এইডের বক্স না পাওয়ার জন্য সাথে সাথে দ্রুত দোকানে গিয়ে সেই বক্সটি কালেক্ট করে। বাড়িতে ফিরলে দেখা যায় নিভির হাতটা তার বান্ধবী পরিষ্কার করে দিচ্ছিল। এটা দেখে স্টিফেনের জেলাস ফিল হতে শুরু করে। বিষয়টা বুঝতে পেরে এবং তর্কে আর না পেরে অবশেষে বান্ধবী নিজেই স্টিফেনকে কেয়ার করতে বলে চলে যায়। ধীরে ধীরে নিভিরও স্টিফেনের এইসব কেয়ারিং আর পাগলামো কাহিনী ভালো লাগতে শুরু করে। স্টিফেনের সাথে থাকতে থাকতে নিভি সেই পুরনো হাসিটা আবারও ফিরে আসতে শুরু করেছে। নিভি তো মাঝে মাঝেই তার স্টোরিগুলো চেক করতে শুরু করে। তবে দেখা যায় স্টিফেনের লেখা স্টোরি আসলেই খুব বাজে ছিল। বেশ কিছুদিন পর নিবির মা বাবা সেই স্থানে চলে আসে। সুযোগ বুঝিয়ে মা তার বিয়ের ব্যাপারে কথা বলতে গেলে মেয়েটা আবার রেগে যায়। রাতের বেলা নিবির বাবা আর স্টিফেন সমুদ্রের পাশে বসে রয়েছে। বাবা বলতে শুরু করে, অজয় খুব ভালো একজন ছেলে ছিল। ওদের ভালোবাসার সম্পর্ক প্রায় 3 বছর। আমার মেয়েটাকে ছাড়া অজয় একটা মুহূর্তও কাটাতে পারতো না। অজয় আমাদের অনেকবার অনেক কাজেই সাহায্য করেছে। তবে হঠাৎ করে কি যেন একটা হলো, যার জন্য এই ছেলেটা বিয়েটাই ভেঙে দিয়েছে। যাই হোক, দুজনেই পরবর্তীতে কথা শেষ করে বাড়ি ফিরে আসে। নিভি স্টিফেনকে কথায় কথায় বলে, তুমি জানো ছবির কাহিনী লেখার জন্য তোমার মধ্যে সেই যোগ্যতা নেই, তারপরেও এর পেছনে কেন পড়ে আছো? স্টিফেন বলে, মরে যাব এরপরেও আমি এই পথ ছাড়বো না। এই ব্যাপারে এত পাগল হওয়ার কারণ জানতে চাইলে স্টিফেন বলতে শুরু করে, যখন সে 8 বছর বয়সী তখন প্রতি রবিবার তাদের আশ্রমে খেলাধুলা টিভি দেখা এইভাবেই ফুর্তিতে দিন কাটতো। তবে প্রতি রবিবার আসলেই আমার বন্ধু অনেক দেরি করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো। এ ব্যাপারে আমি তাকে জিজ্ঞেস করি। সে উত্তরে বলে, প্রতি রবিবার আমি সিনেমা থিয়েটারে মুভি দেখতে যাই। এ কথা শুনে স্টিফেন জিজ্ঞেস করে, থিয়েটার কি? ছেলেটা উত্তরে বলে, আমাদের ছোট টিভির থেকেও অনেক বড় টিভি রয়েছে থিয়েটারে। আগ্রহবশত পরের রবিবারই স্টিফেন থিয়েটারে গিয়ে প্রথমবারের মতো মুভি দেখে। এরপর থেকেই কোনো রবিবারে সে থিয়েটারে যাওয়া বাদ দিত না। ধীরে ধীরে থিয়েটারটাই তার পুরো দুনিয়া হয়ে ওঠে। সেই ছোটবেলা থেকে সে মুভির কাহিনী লিখতে শুরু করে, আর যাকে কাছে পেত তাকেই তার কাহিনী শোনাতে শুরু করত। সেই থেকেই
স্টেফেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল কোনো একদিন তার লেখা এবং ডিরেকশনে 70 mm স্ক্রিনে মুভি দেখা যাবে। নিভি বলে, সিনেমার জন্য এত পাগল, তারপরও এই ধরনের কাহিনী কেন লেখো তুমি, যেখানে অন্য মুভির কাহিনীর সাথেও অনেকটা সামিল রয়েছে? তুমি তোমার নিজের বুদ্ধি দিয়ে নতুন করে ইউনিক কিছু ট্রাই করো। তুমি তোমার নিজের কাহিনী তৈরি করো, যাতে তোমার নিজের একটা পরিচয় তৈরি হয়, যেখানে অন্য কোনো কাহিনীর সাথে কোনো মিল খুঁজেই পাওয়া যাবে না। এইসব কথাগুলো স্টেফেনের মনে দাগ কেটে যায়। এসব ভাবতে ভাবতে সমুদ্রের পাশে বসে থাকাকালীন দেখা যায় একটা ছেলে একা একা আপন মনে কথা বলে যাচ্ছে। ছেলেটি বলছে, বাবা, সব সময় তুমি আমাকে পড়া নিয়ে এত চাপ দেবে না তো, আমার এত পড়তে ভালো লাগে না। ছেলেটির আশেপাশে কেউ না থাকা সত্ত্বেও ছেলের অনবরত এসব কথাবার্তা শুনে স্টেফেন পাশের দোকানে গিয়ে সেই ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করে। দোকানদার বলে, এই ছেলেটার বাবা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, হঠাৎ করেই আমার বন্ধু একদিন মারা যায়। ঘটনাটা 2 বছর আগের। ছেলেটার আর কেউ না থাকার জন্য ওকে আমি আমার কাছেই রেখে দেই। আমার দোকানে টুকিটাকি কাজ করেও ছেলেটা বেশ কিছুদিন ভালো ছিল। হুট করে ছেলেটা একদিন আমাকে বলতে শুরু করে সে নাকি তার বাবাকে দেখে এবং তার সাথে কথাও বলে। কথা শুনে প্রথম প্রথম আমি ভেবেছিলাম ও হয়তো পাগল হয়ে গিয়েছে। তবে একটা সময়ের পর আমার আর আমার বন্ধুর মধ্যে হওয়া অত্যন্ত গোপন কথাগুলো ছেলেটা বলতে শুরু করে। যেসব কথাগুলো শুনে আমি নিজেই আশ্চর্য হয়ে যাই, কারণ সেই সব কথাগুলো আমি আর আমার বন্ধু ছাড়া আর কারো পক্ষেই জানা সম্ভব ছিল না। সন্দেহবশত কোনো প্রশ্ন করলে ছেলেটি অন্য সাইডে তাকিয়ে থেকে সঠিক উত্তরটাই দিত। ছেলেটাকে প্রত্যেকদিন সকালবেলার সঠিক টাইমে তার বাবা উঠিয়ে দেয়, আবার সঠিক টাইমে পড়তে বসায়। ছেলেটা আপন মনে মনে তার বাবার সাথেই খেলাধুলা করে। এটা সত্যি যে ও ওর বাবাকে দেখতে পায়। এখন যদি তুমি জিজ্ঞেস করো এটা কি করে সম্ভব, তা আমি বলতে পারবো না। এই কনসেপ্টটা মাথায় রেখে স্টেফেন অনেকদিন সময় নিয়ে একটা স্ক্রিপ্ট লিখে ফেলে। এরপর সেই ডিরেক্টরের পেছনে আবারও ঘুরঘুর করতে শুরু করে। তো কয়েকদিন যাওয়ার পর বারবার এভাবে প্রোডাকশন হাউসে বসে থাকার কারণে ডিরেক্টর সাহেব স্টেফেনকে ডেকে বলে, আমি বারবার না করার সত্ত্বেও কেন তুমি বারবারই আমার জন্য অপেক্ষা করে থাকো? দেখো, মুভি তৈরি করার জন্য ক্রিয়েটিভ চিন্তা শক্তি দরকার, যা তোমার মধ্যে নেই। স্টেফেন হাসি দিয়ে বলে, আমি দুঃখিত, তবে যদি আপনি আমাকে আর একটাবার সুযোগ দিতেন তাহলে আমি কথা দিচ্ছি, এবার আমার মুভির কনসেপ্ট পছন্দ না হলে আর কখনোই আমি আপনাকে বিরক্ত করব না। ডিরেক্টর সাহেব রাজি হয়ে যায় আর আগামীকাল সকালে অফিসে দেখা করতে বলে। এ কথায় স্টেফেন খুব খুশি হয়ে যায়। আজ রাতে আবার বন্ধুরা মিলে নিবিড় জন্মদিনের পার্টির আয়োজন করেছিল। কাজ শেষ করে স্টেফেন দ্রুত সেই স্থানে চলে যায়। তবে দেখা যায় সকলেই মনমরা হয়ে বসে রয়েছে। যার জন্মদিন সে সমুদ্রের পাড়ে মন খারাপ করে চুপচাপ বসে রয়েছে। বন্ধুরা জানায় প্রতি বছর অজয় নিবিড় জন্মদিন মহা ধুমধামে উদযাপন করত। গত বছরও শুধুমাত্র নিবির জন্মদিন উদযাপন করতে তারা চেন্নাই শহরে এসেছিল। তবে গত একটা বছর ধরে অজয় বিয়ে ভাঙার পর থেকে নিবিকে কখনোই মেসেজ করেনি। আজকে জন্মদিনে সামান্য একবারের জন্য একটা উইশ পর্যন্ত করেনি। এই ব্যাপারটা নিয়ে নিবি খুবই আপসেট হয়ে রয়েছে। স্টিফেন নিবির কাছে গিয়ে বসে বলে, তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে বলে সারা জীবন যে তুমি এই দুঃখে কাটিয়ে দেবে, এমনটা তো করা ঠিক না, তাই না? নিবি বলে, ও আমার জীবনের প্রথম ভালোবাসা ছিল, আর সবকিছুই আমার জন্য এখন জাহান্নাম মনে হচ্ছে। আমি ওর ভালোবাসাতেই আটকে আছি। স্টেফেন বলে, তাহলে আমাদের সব গল্পই তো মায়ের ভালোবাসাতেই থেমে যাওয়ার কথা, তাই না? মাই তো প্রকৃতপক্ষে সকলের প্রথম ভালোবাসা। ইতিহাসে অনেক মহান প্রেমের গল্প আছে, তাদের সবাই তো আর প্রথম ভালোবাসায় আটকে ছিল না, তাই না? প্রথম প্রেম ব্যর্থ হলে তার মানে হলো সেরা প্রেম কোথাও না কোথাও শুরু হতে যাচ্ছে। ধীরে ধীরে পা ফেলতে চেষ্টা করো, দেখবে নিজে থেকেই দৌড়াতে শুরু করবে। এসব কথায় নিভি নিজেই চিন্তিত হয়ে যায়। হুট করে বৃষ্টি চলে আসে। এরপর নিভিকে ওই স্থানে বসে থাকে দেখে স্টেফেন তাকে উদ্দেশ্য করে গান গাইতে থাকে। এইসব কিছুতে এক পর্যায়ে নিভির মন অনেকটা ভালো হয়ে যায়। তাই তো সকলকে নিয়ে সে কেক কেটে জন্মদিন উদযাপন করে। বাড়ি ফিরে আসার পর আবারও নিভির মনটা খারাপ হয়ে যায়। সেজন্য নিভি এবার অজয়কে ফোন করে। অজয় ফোনটা রিসিভ করে নিভির কাছে সরি বলে, যার জন্য নিভি আরো অনেকটা রেগে যায়, কারণ তার জীবনকে ওলটপালট করে দিয়ে এখন সামান্য একটা সরির মাধ্যমে সে নিজের ভুলের ক্ষমা চাচ্ছে। নিভি তাকে একগাদা কথা শুনিয়ে দিয়ে ফোন কেটে দেয়। জানালা আটকে দেওয়ার জন্য নিভি উঠে দাঁড়ালে দেখতে পায় বাইরে আগামীকালকের জন্য স্টিফেন আপন মনে বারবার প্র্যাকটিস করে যাচ্ছে। দুজনের চোখে চোখ পড়াতে মুচকি হাসি দিয়ে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আজকের দিনের জন্য নিভি তাকে শুভকামনা জানায়। অন্যদিকে দেখা যায় স্টিফেন খুব ভালোভাবে তার সিনেমার কাহিনী ডিরেক্টরকে বুঝিয়ে দিতে পেরেছে। আজকের মুভির কাহিনী অসম্ভব ভালো লেগে যায় ডিরেক্টরের, যার জন্য তার কোম্পানিতে সেই স্টিফেনকে যুক্ত করে নেয়। এই প্রথমবার ডিরেক্টর স্টিফেনকে ঠিকঠাক ভাবে তার নাম ধরে ডাকে, যা শুনে স্টিফেন খুব খুশি হয়ে যায়। ডিরেক্টর বলে,
এখন থেকে শুধু আমি না, তোমাকে তোমার পরিচয়ে পুরো বিশ্ব চিনতে শুরু করবে। স্টেফেন এই কথায় খুশিতে আত্মহারা হয়ে যায়। সে সর্বপ্রথম খুশির খবরটা নিভিকে দেয়। পরবর্তীতে তারা দুজনেই একসাথে দেখা করে। 8 থেকে 10 দিনের মধ্যে সিনেমার জন্য একটা টিম গঠন করা হবে। স্টেফেন খুশিতে বলে ওঠে, তোমার জায়গায় সুরিয়া বা তোমার অন্য বন্ধুরা থাকলে আমি তাকে জড়িয়ে ধরতাম। আমার কাছে তো অত টাকা নেই যে তোমাকে আলাদা করে কোনো গিফট কিনে দেব। তবে আমার হাতের এই ব্রেসলেটটা তুমি ডিজার্ভ করো, কারণ আমার ছোটবেলা থেকে আমার জীবনে যদি দামি কিছু হয়ে থাকে তাহলে এই ব্রেসলেট আমার কাছে মহামূল্যবান। আর এই মহামূল্যবান জিনিসটা আমি আমার জীবনের মহামূল্যবান মানুষের হাতে তুলে দিতে চাই। নিভি অনেকটা ইমপ্রেস হয়ে যায়। এই প্রথমবার যাওয়ার পথে নিভি স্টেফেনের কাঁধে হাত দেয়। পরদিন তারা মন্দিরে পুজো দেয়। কৌতূহলবশত নিভি স্টেফেনকে বলে, আচ্ছা তোমার আসল নাম কি কখনো কাউকে বলনি তো? স্টেফেন বলে, ডেভেদু আমার নাম। নিভি বলে, আচ্ছা, গতকাল রাতে আমার মা বিয়ের ব্যাপারে আবার কথা বলেছিল। ভাবছি এবার বিয়েতে রাজি হয়েই যাব। আর হবু বরকে আমি আমার জীবনের ব্যর্থ প্রেমের কাহিনী বলবো। ধরো তুমি যদি আমার পাত্র হও, তাহলে তুমি আমার প্রেমের কাহিনী জানার পর কি জিজ্ঞেস করতে বলো তো? স্টেফেন অনেকক্ষণ ইতস্তত বোধ করে নিবিড় জোড়াজুড়িতে বলে ওঠে, তোমাদের মধ্যে কি সবকিছু হয়ে গিয়েছে? নিবিড় রেগে নিজেকে শান্ত করে বলে, না, আমাদের মধ্যে এখনো কিছুই হয়নি। স্টেফেন বলে, আমি এসব প্রশ্ন করলাম সেজন্য তুমি মন খারাপ করবে না, কারণ আমার চোখে তোমার মর্যাদা অনেক উপরে। আমি তো শুধুমাত্র তোমাকে প্রস্তুত করানোর জন্য এই ধরনের কথা জিজ্ঞাসাবাদ করেছিলাম। ভাগ্যবান ব্যক্তি একমাত্র তোমাকে পাবে। নিভি বলে ওঠে, তুমি কি সেই ভাগ্যবান ব্যক্তি হবে? তুমি বিয়ে করবে আমায়? এই কথায় স্টেফেন উল্টো দিকে ঘুরে বসে। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। নিভি তার কাছে গেলে স্টেফেন নিজের ইমোশন সামলাতে না পেরে কান্না করতে করতে নিবিড় পায়ে মাথা নত করে। দুজনের ভালোবাসার সূত্রপাত যেন এভাবেই শুরু হয়ে যায়। ধীরে ধীরে তাদের ভালোবাসার সময়টা খুব মধুময় ভাবে কাটতে থাকে। একটা পর্যায়ে তারা রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ের কাজ সেরে ফেলার সিদ্ধান্ত নেয়। বিয়ের কেনাকাটাও শুরু হয়ে যায়। বিয়ের একদিন আগে ফোন কল আসে, আগামীকাল সকালবেলা প্রডিউসারের সাথে একবার দেখা করে ফাইনাল ভাবে আলোচনা করতে হবে। সেদিন বিকেলবেলা বিয়ে, তাই তারা সিদ্ধান্ত নেয় নিভি তার পরিবার নিয়ে আগেই রেজিস্ট্রি অফিসে চলে যাবে। আর স্টেফেন ডিরেক্টরের সাথে কথা শেষ করে যত দ্রুত সম্ভব তত দ্রুত অফিস কক্ষে চলে আসবে। পরদিন সকালবেলা নিভি খুব সুন্দরভাবে সেজে ভালোবাসার মানুষের দেওয়া ব্রেসলেটটা পরে নিয়েছে। এরপর পরিবারের সকলে মিলে আর বন্ধুরা মিলে রেজিস্ট্রি অফিসে চলে যায়। ওদিকে প্রোডাকশন হাউসে মুভির আলোচনা শেষ হলে প্রডিউসার তাকে চেকের মাধ্যমে সম্মানী প্রদান করে। ব্যাংক চেকের নাম লিখতে গেলে স্টেফেন বলে এই চেক যেন তার স্ত্রীর নামে লেখা হয়। প্রডিউসার তার কথা মতোই নিবিড় নামে চেকটা দিয়ে দেয়। এরপর তারা দুজনে একটা ছবি তুলে নেয়। কাজ শেষে স্টেফেন রেজিস্ট্রারের অফিসের উদ্দেশ্যে রওনা করে। চলতি পথে একটা বাসের মধ্যে অতিরিক্ত যাত্রীদের চাপাচাপিতে দরজার পাশে একটি ছেলে বিপর্যস্ত অবস্থায় ঝুলে রয়েছে। যে কোনো সময় ছেলেটি হয়তো বা হাত ফসকে রাস্তার মধ্যে পড়ে যেতে পারে। এই বিষয়টা দেখিয়ে স্টেফেন দ্রুত হুন্ডা গাড়ির বরাবর এনে ছেলেটিকে সাপোর্ট দিয়ে গাড়ির মধ্যে প্রবেশ করিয়ে দেয়। বাসের সব যাত্রীরা তার এই কর্মকাণ্ডে খুশি হয়ে যায়। তবে এই সময় গোল চত্বর এসে যাওয়ার জন্য বাস ড্রাইভার গাড়িটি অন্য পাশে ঘোরালেই দুর্ভাগ্যবশত গাড়ির সাথে হুন্ডার ধাক্কা লেগে সেখানেই স্টেফেনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। স্টেফেনের অবস্থা প্রায় মুমূর্ষু। গাড়ির যাত্রীরা সকলেই আতঙ্কিত হয়ে স্টেফেনের দিকে তাকিয়ে রয়েছে। এই ভিড়ের মধ্যেই আবার পরিচিত একজন ব্যক্তি স্টেফেনকে দেখতে পায়। তাকে দেখে রক্তাক্ত অবস্থায় মৃত্যুর শেষ প্রান্তে এসেও স্টেফেন নিজের পকেট থেকে নিবিড় চেকটা বের করে দেয়। পরক্ষণে তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। আর এই খবরটা নিবিকে ফোন করে জানানো হয়। যাকে বাঁচাতে গিয়ে স্টেফেনের এই মুমূর্ষু অবস্থা হয়েছে, সে আর তার মা সহ সকলে হসপিটালে গিয়ে স্টেফেনকে এমার্জেন্সি ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে শুরু করে। এরই মধ্যে নিধি, তার পরিবারের লোক আর বন্ধুরা সকলেই হসপিটালে চলে এসেছে। নিধি নিজের চোখে দেখা সত্ত্বেও যেন স্টেফেনের এই অবস্থা বিশ্বাসই করতে পারছে না। স্টেফেন কোনো কথার উত্তরই দিতে পারে না, শুধুমাত্র তার হাতটা নিধির দিকে বাড়িয়ে দেয়। এরপর তারা একে অপরের ভালোবাসার আলিঙ্গনে স্পর্শ করে। মুহূর্তের মধ্যেই ডাক্তার এসে চেক করে বুঝতে পারে স্টেফেন এইমাত্রই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হসপিটাল কর্মীরা স্ট্রেচারে করে স্টেফেনকে নিয়ে যাচ্ছে। আর স্টেফেনের শক্ত হাতটাও নিবিকে আটকে ধরে আছে। কি মর্মান্তিক দৃশ্য! আপনজনের মৃত্যুর সময় কতটা বেদনাদায়ক আর যন্ত্রণাদায়ক যারা হারিয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে। যাক, পরবর্তীতে স্টেফেনের অন্তিম কাজ সম্পূর্ণ করা হয়। আর দ্বিতীয়বারের মতো ধাক্কা খেয়ে নিধি যেন পুরো দিশেহারা হয়ে যায়। সে নিজেকে হাজার কাজে ব্যস্ত রাখার চেষ্টা করে, তবে তাতে কি, সে খুব গভীরভাবে এবার ডিপ্রেশনে চলে যায়। যার জন্য এক পর্যায়ে সে অফিসের ম্যানেজারের সাথে খারাপ ব্যবহার করে বসে।
আর নিজের চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। বাড়ি ফেরার আগে লাল পানির বোতল কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। তবে অতিরিক্ত মদ্যপানের কারণে সে নিজের বাড়ি ঠিকঠাক ভাবে চালাতে পারছিল না। এক পর্যায়ে সে বাড়িতে ফিরে না গিয়ে কবরস্থানে স্টেফেনের কবরের সামনে এসে হাতের বোতলটা কবরের উপর রেখে দুবার তুড়ি বাজিয়ে স্টেফেনকে জেগে উঠতে বলে। নিভি বলে, তুমি বলেছিলে আমি হাতের তুড়ি মারলেই তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, তাহলে এখনই চলে আসো। কি আসতে পারবে না? কারণ কি তুমি মারা গিয়েছো? আমি যে এত কান্না করছি তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি কেন আমার লাইফে আসলে? আমি তোমাকে ভালোবাসতাম, আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসি তোমাকে। আমি তোমাকে ছোট্ট একটা সাহায্য করেছিলাম, আর তুমি আমার জীবনে সেই জন্য আমাকে দেবতার স্থানে বসিয়েছিলে। ভালোবাসায় তো ফেরতের কোনো অপশন থাকে না। তোমার মতো করে ভালোবাসার মানে আমাকে আর কেই বা বুঝাবে বলো? আমার তোমাকে খুব প্রয়োজন। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হয় তুমি আমার কাছে আসো, আর না হয় তোমার কাছে তুমি আমাকে নিয়ে যাও। এই বলেই বোতলটা হাত দিয়ে ভেঙে ফেলে। এই সময় হাত থেকে ব্রেসলেটটাও খুলে যায়। নিভি আবারও বলে ওঠে, তুমি যদি সত্যিই আমার কান্না দেখতে পাও তাহলে চলে আসো। যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে আমার কাছে তুমি ফিরে আসো। এই বলেই হাত দিয়ে বারবার কবরের ওপর আঘাত করতে থাকে। হাতের রক্তে যেন চারিপাশে রঞ্জিত হয়ে গিয়েছে। এক পর্যায়ে রক্তের ছোঁয়া যেন ব্রেসলেটকেও স্পর্শ করে ফেলে। সাথে সাথে সবকিছু স্থগিত হয়ে যায়। ব্রেসলেটটি জল জল করে জ্বলে উঠে আকাশের দিকে চলে যায়, আলো ছড়িয়ে দেয়। আর সেই আলোর মধ্য থেকে ধীরে ধীরে স্টেফেনকে দেখা যায়। বেশ কিছুক্ষণ পরেই কুকুরের আওয়াজে নিধির হুঁশ ফিরে আসে। সামনে স্টিফেনকে দেখে সে ভয় আটকে ওঠে। সে দ্রুত সেই স্থান থেকে বেরিয়ে পড়ে। তবে রাস্তার মধ্যেও স্টিফেনকে দেখে সে ব্রেক ফেল করে মাটিতে লুটিয়ে পড়ে। স্টিফেন বলে, আমি তোমার জন্য আবারও ফিরে এসেছি। এবার নিধির হাসি মাখা মুখ ফুটে ওঠে। সে দৌড়ে গিয়ে তার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরতে চায়। তবে এটা এখন আর সম্ভব নয়। নিভি বুঝতে পারে স্টেফেন আতা হয়ে ফিরে এসেছে। সে ছাড়া তাকে আর কেউ দেখতে পাচ্ছে না। নিভি খুশিতে আত্মহারা হয়ে বলে, তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো? স্টেফেন বলে, আমি তোমাকে আর কখনোই ছেড়ে যাব না। নিভি এবার পুরোপুরি খুশি হয়ে যায়। এরপরে খুশি মনে তারা একসাথে দুজনেই বাড়িতে ফিরে আসে। সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে স্টেফেনকে খুঁজতে শুরু করে। দেখা যায় সে তো বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। এভাবে তাদের সময় চলতে থাকে। নিভিকে এমন একা কথাবার্তা বলা কিংবা হাসি মুখে থাকা দেখে সকলেই অনেকটা অবাক হয়ে যায়। আতা হয়ে যাওয়ার জন্য এখন আর স্টেফেন নিধির আলাদাভাবে খেয়াল রাখতে পারে না। নিজের ভালোবাসার মানুষকে মশা কামড়ালে সে কিছু করতেই পারে না। লোকে যাতে নিভিকে পাগল না ভাবে সেই জন্য নিভি প্রায় সময় তার কানে হেডফোন লাগিয়ে রাখতো। আর এইভাবেই সে অনবরত স্টেফেনের সাথে কথাবার্তা বলতে থাকতো। একদিন ঘরের মধ্যে এই ব্যাপারটা নিয়ে সকল বন্ধুরা কানাঘুষো করতে শুরু করে। যেখানে অজয়ের সাথে ব্রেকআপের পরে প্রায় 1 বছর ধরে নিধি মনমরা হয়েছিল, সেখানে দ্বিতীয়বার যখন সে স্টিফেনকে ভালোবাসে আর তাকে হারানোর পর মাত্র 7 দিনের মধ্যেই নিধি সকল দুঃখ কষ্ট ভুলে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে কি করে। বন্ধুদের একজন বলে ওঠে, হয়তো স্টেফেনকে কম ভালোবাসতো, যার জন্য সে তাকে আগেই ভুলে উঠতে পেরেছে। এই কথাটা স্টেফেনের ইগোতে লাগে, যার জন্য সে এই আলোচনার ব্যাপারে নিভিকে সব সত্যিটা বলে দেয়। এই কথা শুনে নিভি হেসে ওঠে। স্টেফেন বলে, ওরা আমার ভালোবাসাকে মূল্যহীন বানিয়ে দিল, আর তুমি এ কথা শুনে হাসছো? তুমি এখনই গিয়ে সকলকে আমাদের ভালোবাসার কথা নিয়ে আলোচনা করতে মানা করে দেবে, আর সকলের সামনে বলবে তুমি অজয়ের থেকেও আমাকে অনেক পরিমাণ বেশি ভালোবাসো। নিভি স্টেফেনের কথা মতো তার বন্ধুদেরকে এই বিষয়টা নিয়ে অনেক কথা শুনিয়ে দেয়। আর যেই বন্ধুরা স্টেফেনের ভালোবাসা নিয়ে ব্যঙ্গ করেছিল তাকে নিবির মাধ্যমে উচিত শিক্ষা দেওয়ায়। পরবর্তীতে তারা দুজনে ছাদে চলে যায়। স্টেফেন বলে, আর কয়েকদিনের মধ্যেই আমার কাছের মানুষগুলো আমাকে ভুলতে শুরু করবে। কত স্বপ্ন ছিল আমার লেখা মুভিটা আমি সিনেমা থিয়েটারে রিলিজ করব। আমার আরো একটা ইচ্ছে আছে জানো তো, যদি সৃষ্টিকর্তা আমাকে আরো একবার তোমার সাথে জীবন কাটানোর সুযোগ দিত তাহলে কিন্তু মন্দ হতো না। এই কথাই নিভি বলে, তাহলে চলো আমরা আমাদের মতো করে সংসার শুরু করি। পরদিন সকালবেলা নিভি রৌনাটনের সংসারের জন্য একটা নতুন ফ্ল্যাট দেখে নেয়। এরপরে বন্ধুদের ছেড়ে তারা দুজনে মিলে ফ্ল্যাটে নিজেদের সংসার শুরু করে দেয়। একদিন তারা দুজনে ক্যাফে এরিয়াতে আড্ডা দিচ্ছিল। এই মুহূর্তে একটা মেয়ে এসে নিভিকে বলে, যদি আমি ভুল না করে থাকি তাহলে তোমার নাম নিভি, তাই তো? হাই, আমি জু। আসলে অজয়ের মুখে সারাদিনে শুধু তোমার কথাই থাকে। নিভি বলে, আমি তোমার আর অজয়ের আগামী জীবনের জন্য শুভকামনা করছি। জু হেসে বলে, আমি আর অজয় তো শুধুমাত্র ভালো বন্ধু, এর বেশি কিছু না। কিন্তু তুমি অজয়ের সাথে আমার রিলেশনের কথা কেন বললে? নিভি এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করতেই যাবে, তখন স্টেফেন তাকে কথা বাড়ানোর দরকার নেই বলে চলে যায়। স্টেফেনের কথা মতো নিভি বেশি কথা না বাড়িয়ে বাড়িতে চলে আসে। বাড়ি ফিরে এসে নিভি অজয়ের বিষয়টা নিয়ে কৌতূহলবশত অনেক কিছু ভাবতে শুরু করে। অজয়ের সাথে যদি জুয়ের সম্পর্ক নাই থাকে
তাহলে বিয়ের দিন এভাবে কেন মিথ্যে বলল অজয়, আর বিয়েটাই বা কেন ভেঙে দিল? বর্তমানে অজয় চেন্নাইতে রয়েছে, তবে কি কারণে চেন্নাইতে রয়েছে এইসব ব্যাপার নিয়ে নিবি দুশ্চিন্তা করছিল। এই ব্যাপারটা নিয়ে আবার স্টেফেনের কিছু জেলাস ফিল হয়। এই মুহূর্তে নিবির ফোনে একটা ফোন কল আসে। সেটি বলছে স্টেফেনকে যে ছেলেটি বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছিল তার নাম হচ্ছে মোরগান। সেই ছেলেটির মা তোমার সাথে দেখা করার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছে। তাই তারা দুজনে মিলে মোরগানের বাড়িতে চলে যায়। মা নিভিকে দেখেও অনেকটা খুশি হয় আর সেই দিনের ঘটনা বলে কান্না করতে থাকে। মোরগানের মা স্বামীহারা হয়েছে প্রায় 5 বছর আগে। মোরগান তার পুরো পৃথিবী, আর এই পৃথিবীকে বাঁচাতে গিয়ে স্টেফেনের মৃত্যু হয়েছে। তাই তো মা স্টেফেনের ছবিটা দেবতার পাশেই লাগিয়ে রেখেছে। তার ভাষ্যমতে স্টেফেনও তাদের জন্য দেবতা, আর ডেভিডও নামের সমার্থক শব্দ হচ্ছে দেবতা। বাড়ি ফিরে দুজনে মিলে এসব বিষয়ে কথা বলতে থাকে। নিভি বলে, এই দেবতার কাছে আমি কিছু একটা উইশ করতে পারি? স্টেফেন বলে, হ্যাঁ বলো। নিভি বলে, তুমি কি আবারও কিছু সময়ের জন্য স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারবে? আমি তোমাকে একবার স্পর্শ করতে চাই, আরো শক্ত করে জড়িয়ে ধরতে চাই। আমার হৃদয়ের গভীর থেকে আমি তোমাকে কিস করতে চাই। স্টেফেন প্রথমে হ্যাঁ বললে তারা অনেকটা কাছাকাছি চলে আসে। পরে স্টেফেন কিছু একটা মনে করে বলে, এমনটা করা উচিত নয়, তাহলে ভবিষ্যতে তাদের জন্য এটা অনেক কষ্টদায়ক হতে চলেছে। স্টেফেন বলে, তোমার অন্য কোনো উইশ আছে? তুমি একটু আগে বললে না তোমার অজয়ের ব্যাপারটা নিয়ে জানার আগ্রহ হচ্ছে, তাই তুমি এ ব্যাপারে অজয়ের সাথে কথা বলে দেখতে পারো। নিবির সাথে সাথেই অজয়কে আনব্লক করে তাকে ফোন করে পুরো ঘটনা জানার জন্য পরদিন তারা দুজনেই দেখা করে। নিভি বলে, গত কয়েকদিন আগে জুইয়ের সাথে দেখা হয়েছে, ওর সাথে কথা বলে বুঝতে পারলাম তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে সেদিন কেন আমাকে মিথ্যে বলে বিয়েটা ভেঙেছিলে? অজয় বলে, আসলে সেই সময় আমি কনফিউশনে ছিলাম। বিয়ের সংসারের দায়িত্ব আমি একা হাতে সামলাতে পারবো কিনা এই ব্যাপারটাই আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, আর ওই মুহূর্তে এই কথাগুলো আমি তোমাকে বলতে পারছিলাম না। এই জন্য একটা মিথ্যে সম্পর্কের কাহিনী তোমাকে শুনিয়ে দিলাম। অনেকটা সময়ের পর আমি বুঝতে পারি আমি অনেক বড় বোকামি করেছি। তখন আমি তোমার সামনাসামনি হওয়ার পরিস্থিতিতে ছিলাম না। তার কয়েকদিনের মধ্যেই তুমি আমাকে ফোন করলে। আমি পুরো বিষয়টা তোমাকে বুঝিয়ে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে এর পরপরই ব্লক করে দিলে। অজয় বলে, অনেকটা সময়ের পর যখন তোমার সাথে যোগাযোগের একটা মাধ্যম পেলাম, তখন জানতে পারলাম তুমি মুভ অন করে স্টেফেন নামের একটি ছেলেকে ভালোবেসে ফেলেছো। আগামী 3 দিনের মধ্যে তোমাদের বিয়ে হতে চলেছে। এরপর যখন দুর্ঘটনা ঘটে, আমি ভেবেছিলাম আমি তোমাকে সব সত্যিটা জানিয়ে দেব, তবে তুমি যদি ভাবো যে আমি অ্যাডভান্টেজ নিচ্ছি, এই ভেবে আমি তোমার কাছে আর ফিরে আসিনি। এই কথাগুলো তুমি জিজ্ঞেস করাতে আমি সত্যিটা বললাম, না হলে কখনোই বলতাম না। এসব শুনে নিভি তার বাড়িতে ফিরে আসে। স্টেফেন কি কথা হয়েছে এ ব্যাপারে জানতে চায়। নিভি বলে, তুমি তো সবকিছুই জানো, আবার জিজ্ঞেস করছো কেন? আসলে নিভি অজয়ের সাথে কথা বলার সময় স্টেফেন পাশেই ছিল, এই বিষয়টা সে অনুভব করতে পেরেছিল। এই কথায় স্টেফেন কিছুটা রাগ হয়ে দাঁড়িয়ে রইলে নিবি বিষয়টা বুঝতে পেরে তার কাছে গিয়ে বলে, তুমি আমার পুরো দুনিয়া, শুধু অজয় না, এই পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে আমি সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসি। আমি অজয়কে বলেছি আমার হৃদয়ে তার জন্য আর কোনো জায়গা নেই, এই হৃদয়টা শুধুমাত্র স্টেফেনের। এই কথায় স্টেফেন অনেকটা খুশি হয়ে যায়। নিবি বলে, অজয় তার অফিসে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে, এখন থেকে আমরা নর্মাল বন্ধুর মতোই ব্যবহার করব। এ কথায় আবার স্টেফেন কিছুটা জেলাস ফিল হতে শুরু করে। নিভি তাকে বলে, মার্কেটের যে অবস্থা বর্তমানে তো খুব খারাপ পরিস্থিতি, আমি 2 মাস ধরে কোনো কাজ করছি না, আমাদের সংসার চালাতে হলে আমাকে তো কিছু একটা করতে হবে, তাই না? পরদিন চাকরি হওয়ার খুশিতে নিবি ছোট্ট একটা পার্টি দেয় তার বন্ধুদের। সেখানে অজয় উপস্থিত ছিল। এক কর্নারে বন্ধুরা বলাবলি করছিল, প্রথম প্রেম কখনোই ভোলা যায় না, হয়তোবা নিভি আর অজয় দ্রুত এক হতে চলেছে। এ কথায় স্টেফেনের খুব খারাপ লাগে। দূর থেকে স্টেফেনের চেহারার অবস্থা দেখে নিভি তার কাছে এসে এ ব্যাপারে সরি বলে, আর আগামীকাল গিরির অভিনীত একটা নতুন মুভি স্ক্রিন প্লে হবে সেটা দেখার জন্য অনুরোধ করে। পরদিন বন্ধুরা সহ সকলেই সিনেমা থিয়েটারে চলে যায়। স্টেফেনের মুড অফ। এদিকে স্ক্রিনে মুভিটা চলতে শুরু করেছে। প্রথমেই স্টেফেন শঙ্করের নাম ভেসে ওঠে, এতে স্টেফেন অনেকটা অবাক হয়ে যায়। নিবি মুচকি হেসে বলে, এটা তোমার লেখা কাহিনী। সিনেমা তৈরি হওয়ার পরে প্রডিউসার সাহেব ফোন করে তার একান্ত ব্যক্তি আর আমাদেরকে ইনভাইট করেছে। আজ তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে, তাই তুমি এটাকে উপভোগ করো। সিনেমা চলতে থাকে আর সকলেই খুব ভালোভাবে সিনেমাটি উপভোগ করে। শেষ হয়ে যাওয়ার পর সকলেই করতালির মাধ্যমে হল রুমে মুখরিত করে ফেলে। পরক্ষণে প্রডিউসার সাহেব আবারও বেশ ভালো পরিমাণ টাকা নিভিকে দিয়ে বলে, এই টাকাগুলোর দাবিদার স্টেফেন, ওর যদি কোনো অপূর্ণ ইচ্ছে থাকে তবে তা তুমি পূরণ করে দিও। খুশি মনে তারা দুজনেই বাড়ি ফিরতে শুরু করে। মাঝপথে স্টেফেন নিভিকে নিয়ে একটা শপিং মলে যায়। আসলে বিয়ের সময় নিভি বারবার একটা ডায়মন্ডের নেকলেসের দিকে তাকাচ্ছিল। স্টেফেন তখন বুঝতে পেরেছিল এটা তার খুব পছন্দ হয়েছে। তখন সামর্থ্য ছিল না, তাই তাকে এটা কিনে দিতে পারেনি। নিভি এটা দেখে খুব খুশি হয়ে যায়, আর বাকি যে টাকা ছিল এটা স্টেফেন সেই অনাথ ছেলেকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়।
কারণ তার জীবনের কনসেপ্ট নিয়েই তো স্টেফেন এই মুভিটা তৈরি করেছিল। নিবি সেই হোটেল মালিকের সাথে দেখা করে আর টাকাটা ছেলেটার হাতে তুলে দেয়। স্টেফেন খেয়াল করে এখন ছেলেটা আর তার বাবার সাথে কথা বলছে না, তাই কৌতূহলবশত এই ব্যাপারে নিবিকে জিজ্ঞেস করতে বলা হয়। নিবি এ ব্যাপারে জিজ্ঞেস করলে দোকানদার জানায় ওর বাবার স্বপ্ন ছিল ছেলে ভালো র্যাঙ্কের সরকারি একটা জব করবে। আর কিছুদিন আগে ছেলেটি RRB-তে অনায়াসে চাকরি পেয়ে গিয়েছে। 2 মাস পরেই সে কাজে যোগদান করবে। যখন ওর বাবার ইচ্ছে পূরণ হয়ে যায় তখন থেকে তিনি আর ছেলের সাথে দেখা দেননি। মূলত ওর বাবা হয়তো অতৃপ্ত ইচ্ছে পূরণের জন্যই ছেলের পাশে থেকে নিজে গাইডলাইন করে ছেলেকে এই পর্যন্ত এনেছে। আর ইচ্ছে পূরণ হওয়ার সাথে সাথেই বাবার আত্মা যথাযথ স্থানে চলে গিয়েছে। এসব কথা স্টিফেন বুঝতে পারে তার অতৃপ্ত ইচ্ছে তো পূরণ হয়ে গিয়েছে, তবে সে কেন এখনো পৃথিবীতে রয়েছে। নিবি বলে, তুমি আমার সাথে সারা জীবন থাকবে বলেই এই পৃথিবীতে রয়েছো। এই মুহূর্তে নিবির বাসায় অজয় চলে আসে। আসলে নিবি গত 2 দিন ধরে অজয়ের ফোন রিসিভ করছে না, এমনকি ব্যাকও করছে না। সেই জন্য খোঁজ খবর নিতে অজয় তার বাড়িতে চলে এসেছে। অজয়কে দেখে এই জন্য স্টেফেনের শরীরে আগুন ধরে যায়। ভদ্রতা দেখাতে রাতের খাবার তারা একসাথে খেতে শুরু করে। হুট করে ঝুম বৃষ্টি নামে। স্টেফেন মনে মনে বলে ওঠে, বৃষ্টি নামার আর সময় পেল না। অজয় নিবিকে চুপ থাকতে দেখে বলে ওঠে, আমি বুঝতে পারছি তোমার উপর থেকে কি যাচ্ছে, তবে এরপরেও তোমাকে মুভ অন করতে হবে, কারণ যে মারা গিয়েছে সে আর কখনো ফিরে আসবে না। এই কথা শুনে স্টিফেন বলে, আমি তো ফিরে এসেছি, কিন্তু তুমি আমাকে দেখতে পারছো না। যাই হোক, খাওয়া দাওয়া শেষে অজয় অতিরিক্ত বৃষ্টির কারণে কিছুক্ষণ এখানেই থেকে যায়। নিবি বলে, আমার হঠাৎ করেই অতিরিক্ত মাথায় ব্যথা শুরু করেছে। অজয় বলে, কোনো ব্যাপার না, তুমি শুয়ে পড়ো, আমি আমার সময় মতো চলে যাব। নিবি ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর অজয় হাঁটতে হাঁটতে নিবিড় রুমের দিকে চলে যায়। ঘুমন্ত অবস্থায় নিবিড় শরীরের কাপড়ের একাংশ সরে গিয়েছে। অজয় তার কাছে গিয়ে এটা ঠিক করে দেয়, যাতে কি স্টিফেন বুঝতে পারে সে যতটুকু অজয়কে খারাপ মনে করেছিল অজয় ততটুকু খারাপ নয়। অজয় সোফায় গিয়ে নিজেদের অতীতের কিছু ছবি দেখতে শুরু করে। সেখানে এক পর্যায়ে একটা ভিডিওতে তারা একে অপরকে কিস করছিল। এই বিষয়টি স্টিফেন দেখে নেয়। বৃষ্টি থামলে ক্যাব ড্রাইভার চলে আসলে অজয় বাড়ির উদ্দেশ্যে রওনা করে। এদিকে নিবিকে তার বাবা ফোন করে জানায় তার মায়ের অবস্থা খুবই খারাপ, এমার্জেন্সিতে হসপিটালে ভর্তি করানো হয়েছে। তাই তো দ্রুত নিবি রেডি হয়ে স্টেফেনকেও তার সাথে গ্রামের উদ্দেশ্যে রওনা করতে বলে। স্টেফেনকে মনমরা দেখতে পেয়ে এর কারণ জানতে চাইলে সে বলে, তুমি আমাকে মিথ্যে বলেছো কেন? তুমি কেন আমাকে জানাওনি তুমি অজয়কে কোনো এক সময় কিস করেছিলে? নিধি বলে, স্টেফেন, এইসব ব্যাপারে আমরা পরে কথা বলতে পারবো। এখন এই ব্যাপারটা তোমাকে ডিটেলসে বোঝানোর মতো সময় আর মন মানসিকতা আমার নেই। এতক্ষণে ক্যাব ড্রাইভার চলে আসে। তারা দুজনেই গাড়িতে উঠে পড়ে। এরপরে তাদের দুজনের মধ্যে এই ব্যাপারটা নিয়ে ঝামেলা হতে শুরু করে। এদিকে ড্রাইভার সাহেব বুঝতেই পারে না প্যাসেঞ্জার একা একা কার সাথে এত পরিমাণ ঝগড়া করে চলেছে। বিষয়টা নিধি বুঝতে পেরে কানে হেডফোন লাগায়। এরপরে অনবরত তাদের দুজনের ঝগড়া চলতেই থাকে। আচমকা গাড়িটি একটা বাস স্টপে থেমে যায়। আশেপাশে কিছু ছেলে ছাড়া আর কাউকেই দেখতে পাওয়া যায় না। স্টিফেন বুঝতে পারে ড্রাইভারের উদ্দেশ্য ভালো না, তাই দ্রুত নিধিকে পালিয়ে যেতে বলে। নিধি দ্রুত পালাতে শুরু করে। ওইদিকে স্টিফেন দ্রুত এই এরিয়ার বাইরে গিয়ে সাধারণ জনগণের কাছে সাহায্য চাইতে থাকে। তবে সে একজন আত্মা, তাকে তো সচরাচর কেউ দেখতেও পায় না, যার জন্য তার সাহায্যের আহাজারি কেউই শুনতে পাচ্ছিল না। নিজের প্রাণপ্রিয় মানুষকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে না পারার জন্য স্টিফেন অঝরে কান্না করতে শুরু করে। এই মুহূর্তে দেখা যায় তাকে দেখে একটা কুকুর বারবার ডাক ছেড়ে চলেছে। সে বুঝতে পারে কুকুরটি হয়তো তাকে দেখতে পাচ্ছে, যার জন্য কুকুরটিকে দেখে সে দৌড়াতে শুরু করে। কুকুরটিও তার পেছনে ছুটতে শুরু করে। এক পর্যায়ে নির্দিষ্ট গন্তব্যে আসলে স্টিফেন গুন্ডাদের শরীরে প্রবেশ করার নাটক করলে কুকুরটি এক এক করে গুন্ডাদের উপর আঘাত হানতে থাকে, যার জন্য সকল গুন্ডারা কুকুরের ভয়ে সেই স্থান থেকে পালিয়ে যায়। এতক্ষণে নিবির সাথে জোর জবরদস্তি করার জন্য নিবির পরিস্থিতিও কিছুটা খারাপ হয়ে গিয়েছে। তার ওড়নাটা দূরে পড়ে রয়েছে। স্টিফেন সেই ওড়নাটা এনে দিতে চাইলে বুঝতে পারে এটা তার পক্ষে তোলা সম্ভব নয়। সে কান্না করে বলে ওঠে, আমি এমন এক পর্যায়ে আছি যেখান থেকে আর কখনোই তোমার জন্য আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়। এই মুহূর্তে অজয় এসে ওড়নাটা নিয়ে নিবিকে পরিয়ে দেয়। অজয় বলে, তুমি ঠিক আছো তো? তোমার মেসেজ পাওয়ার সাথে সাথেই আমি রওনা করেছি, তবে দুঃখিত আমার আসতে কিছুটা দেরি হয়ে গিয়েছে। আর এখন তুমি আর ভয় পেও না, আমি চলে এসেছি না, সবকিছু সামলে নেব। অজয় নিবিড় জুতো এনে দেয়। এরপর তাকে নিয়ে সে স্থান থেকে চলে যেতে শুরু করে। তারা গ্রামের উদ্দেশ্যে আবারও রওনা করে। ট্রেন জার্নিতে পুরোটা পথে অজয় তার ভালোবাসার মানুষের খুব কেয়ারিং করছিল, ঠিক যেমনটা স্টিফেন নিবিড়র প্রতি কেয়ারিং ছিল। হঠাৎ করে ফোন কল আসে। অজয় ফোনটা রিসিভ করে আর কথা বলতে শুরু করে। স্টিফেন বুঝতে পারে অজয় এখনো নিবিকে ভালোবাসে, তবে সে এই মুহূর্তে কথাগুলো বলতে চাচ্ছে না। যদি নিবি ভাবে অজয় এই ব্যাপারে অ্যাডভান্টেজ নিতে যাচ্ছে সেই জন্য। পরদিন সকালে তারা হসপিটালে চলে যায়। ডাক্তার জানায় অপারেশন করতে হবে দ্রুত। ব্লাড প্রেশারটা মোটামুটি ঠিকঠাক কন্ট্রোলে এসেছে। মেয়ে তার মায়ের কাছে যায়। মা বলে,
আমি তোর কাছে কিছু চাইবো, তুই আমাকে দিবি মা? মেয়ে বলে বলো মা। মা বলে তুই আমাকে ওয়াদা দে, তুই খুব দ্রুত বিয়ে করে নিবি। মেয়েটা চুপ হয়ে যায়। মা জেদ ধরে বসে, যতক্ষণ না মেয়ে বিয়ের ব্যাপারে ওয়াদা দেবে ততক্ষণ সে এই অপারেশন পর্যন্ত করবে না। মেয়েটা এসব ব্যাপারে না বলতেই যাবে, তখন স্টেফেন পাশ থেকে বলে ওঠে, তুমি তোমার মাকে কথা দাও তুমি বিয়ে করবে। জীবন বাঁচানোর জন্য অন্য কিছুর প্রয়োজন বেশি হতে পারে না। স্টেফেনের কথায় মেয়েটা তার মাকে কথা দেয়। স্টেফেন বলে, বলো তুমি দ্রুতই অজয়কে বিয়ে করবে। এই কথায় নিভি থমকে যায়। স্টেফেন বলে, অপারেশনের সময় খুব দ্রুত চলে আসছে, তাই দ্রুত এই কথাটা বলে ফেলো। বাধ্য হয়ে নিভি তার মায়ের কাছে এই কথাটা স্বীকার যায়। এতে মা সহ অজয় অনেকটা অবাক হয়ে যায়। মা বলে, অজয় ও কি সত্যি কথা বলছে? অজয় মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মা তাদের দুজনের হাত এক করে দেয়। এটা দেখে স্টেফেন সেই স্থান থেকে চলে আসে। নিভি দ্রুত তার পিছু করতে শুরু করে। বাইরে বেরিয়ে আসলে স্টেফেন বলে, তুমি তোমার মতো করে আমাকে ছাড়া জীবন শুরু করে দাও। নিভি বলে, তুমি আমার জীবন, তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? এসব ভাবলেও তো আমার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়। মনে হয় কেউ যেন আমার গলা চেপে ধরে রয়েছে, আমি শ্বাস নিতে পারছি না। স্টেফেন বলে, আমি সেই ব্যক্তি যার জন্য তুমি ঠিকঠাক ভাবে শ্বাস নিতে পারছো না। আজ না হোক কাল, আর না হলেও কয়েক বছর পর আমাকে আমার জায়গায় চলে যেতেই হবে। মেয়েটা হাত জোর করে বলতে শুরু করে, তুমি এইভাবে কথা বলো না, আমি তোমার পায়ে পড়ছি, তুমি এমনটা করো না। আমি তোমার সাথে বাঁচতে চেয়েছি, আমি তোমাকে আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত চাই, এর থেকে আর বেশি কিছু না। স্টেফেন বলে, আমি এখানে থেকেই বা কি করবো? তোমার জন্য তো আমি কিছুই করতে পারছি না। এই মুহূর্তে অজয় এসে বলে, আমি বুঝতে পারছি তুমি তোমার মায়ের সামনে এই কথাগুলো কেন বলেছো। একবার অপারেশন হয়ে যাক, দেখবে আমি তোমার মাকে বুঝিয়ে শুনিয়ে এই স্থান থেকে আমি চিরতরে চলে যাব। এই বলে চলে যেতে গেলে স্টেফেন নিভিকে তাকে আটকাতে বলে। এরপর স্টেফেনের কথা অনুযায়ী নিভি বলতে শুরু করে, অজয় তুমি আমার পুরো পৃথিবী, তুমি আমার জীবন, আমি স্টেফেনের থেকেও তোমাকে অনেক পরিমাণ বেশি ভালোবাসি। এসব কথা বলার সময় নিবির খুব কষ্ট হচ্ছিল, তবে তার কিছু করার ছিল না। এসব কথা শুনে অজয় কান্না করতে শুরু করে। এই মুহূর্তে স্টেফেন বুঝতে পারে তার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এসেছে। তার ফাইনাল উইশ পূরণ হয়ে গিয়েছে। সে আসলে আগেই চেয়েছিল তাকে ছাড়াও যেন নিবি খুব সুখের শান্তিতে বসবাস করতে পারে। স্টেফেন নিবিকে বলে, তুমি অজয়কে শেষবারের মতো ডাক দাও, আমি তোমাকে অজয়ের মাধ্যমে শেষবারের মতো একবার হাক করতে চাই। নিভি স্টেফেনের কথা মতো অজয়কে ডাক দেয়। অজয় ঘুরে তাকালে স্টেফেন অজয়ের শরীর বরাবর দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে দেয়। নিভি নিজেকে কন্ট্রোল করতে না পেরে স্টেফেন ভেবে অজয়কে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। এদিকে অজয় নিভিকে বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমি আর কখনোই তোমাকে ছেড়ে যাব না। মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো। এসব দেখে বুক ভরা শান্তি নিয়ে আস্তে আস্তে স্টেফেন তাদের মাঝ থেকে চলে যেতে শুরু করে। শেষ মুহূর্তে তাকে সব সময় হাসি খুশি থাকার ইশারা দিয়ে সে চলে যায়। প্রায় একটা বছর পর নিভি অ্যাকোরিয়াম শপে দুটো মাছ কিনে নিয়ে যায়। অদ্ভুতভাবে তার অপর সাইডেও স্টেফেন এই দোকানেই প্রবেশ করেছে। রহস্যময় এই কাহিনীটা দিয়ে মুভির কাহিনী এখানে শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, মুভির কাহিনী কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।